আসছে 2024-25 অর্থ বছরের বাজেট ইতিমধ্যে অনুমোদিত হয়েছে ৮ লাখ কোটি টাকার বাজেট, অর্থাৎ বিশাল বড় বাজেট প্রস্তাবিত হতে যাচ্ছে। কিন্তু সেই বাজেটে আসলে আমরা দেশের শিল্পকে নিয়ে কতখানি ভাবছি, দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কতখানি ভাবছি। বিদেশে যখন আমরা যাই তখন বাংলাদেশের কোনো পণ্যে যখন আমরা মেড ইন বাংলাদেশ লেখা দেখি, ঠিক সেই সময়টাতে আমরা যেই ধরনের গর্ব অনুভব করি সেটি পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে কিনা সেই বিষয়টিকে এবারে বাজেটে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ দেশীয় শিল্প রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে দেশ টেলিভিশনের বাজেটের বিশেষ আয়োজন আকার নাকি সক্ষমতার বাজেটে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দেশীয় শিল্পের সুরক্ষায় বাজেট কি ধরনের অবদান রাখছে এই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর কামরুজ্জামান কায়সার, অর্থনীতি বিশ্লেষক ও রপ্তানিকারক, এবং আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর কামরুজ্জামান কায়সার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম, আসলে যখনই আমরা দেশের বাইরে কোথাও যাই তখন হয়তো মেড ইন বাংলাদেশ এই শব্দটি আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করে, কিংবা হয়তো আমরা অনেক বেশি খুশি হই আসলে বাংলাদেশের যে কোনো পণ্য দেখলে। কিন্তু বাংলাদেশে যখন আসলে আমরা মেড ইন বাংলাদেশ দেখি তখন আমরা ভাবি হয়তো বসে দেশীয় পণ্য কেনবার কোনো প্রয়োজন নেই। কিন্তু এবারের বাজেটে কিন্তু এই বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে। দেশের যারা শিল্পের সাথে জড়িত আছেন তাদের জন্য আসলে বিশেষভাবে সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে। সেটি নিয়ে একটু জানতে চাই, মেড ইন বাংলাদেশকে কতখানি গুরুত্ব আসলে সরকার দিতে পারবে? যে বিশাল আকারের বাজেট আমরা দেখছি সেখানে দেশীয় শিল্পের জন্য কতখানি বরাদ্দ আছে? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির অগণিত দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা সমসাময়িক বিষয়কে তুলে আনার জন্য। বাজেট তো বরাবরই বাড়ছেই, কখনই কিন্তু বাজেটের আকার কমছে না। তো আকার বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের বিনিয়োগ এবং দেশীয় শিল্পের সুরক্ষার বিষয়টিকে আমাদের ভাবতে হবে যে আমরা কতটুকু সেটাকে সুরক্ষা করতে পারলাম। আমাদের শিল্পের রপ্তানির ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবসময় দেখে আসছি সেটা হচ্ছে যে তৈরি পোশাক শিল্প। তৈরি পোশাক শিল্পে আমাদের টোটাল রপ্তানির প্রায় ৮০% দখল করে আছে। তো সেখানে ভাবতে হবে যে এই তৈরি পোশাকের বিষয়টা যে আমরা ভাবি, সেখানে কাঁচামাল, দেশীয় কাঁচামাল কতটুকু এখানে ইনভলভ। এখানে কিন্তু দেশীয় কাঁচামাল বা এই রপ্তানিযোগ্য এই তৈরি পোশাকের কাঁচামাল কিন্তু আমাদের দেশে নেই। বিশেষ করে আমি যেটা বলছি যে কাঁচা তুলা, যেটা আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে এসে তারপরে এটাকে আমরা প্রসেস করে রেডিমেড গার্মেন্টস হিসেবে রপ্তানি করি। কিন্তু আমাদের করণীয় কিছু আছে যেগুলো আমাদের দেশে সহজলভ্য, বা আমরা দেশীয় পণ্যকে আমরা প্রসেস করে আমরা ইন্টারন্যাশনালি এটা থেকে আমরা একটা রেভিনিউ কালেক্ট করতে পারি। এবং যেটা আগে আমাদের একটা সোনালী অতীত ছিল যে সোনালী আঁশ, গোল্ডেন ফাইবার, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। অথচ আমরা কিন্তু পরনির্ভরশীল হয়ে যাচ্ছি বিভিন্ন পরনির্ভর পণ্যের উপর। তো এই ক্ষেত্রে আমাদের বর্তমানে যে বিষয়টা এই বৎসর যে গুরুত্ব দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক, কিন্তু এবার এই বৎসরকে, এই অর্থ বছরকে আপনার হস্তশিল্পের বছর হিসাবে চিহ্নিত করা হয়েছে। হস্তশিল্প যদি আমাদের মূল্যায়ন করতে হয় তাহলে আমাদের পাট, তারপর আমাদের চামড়া, আমাদের সিরামিক বা অন্যান্য বিষয়গুলোর উপর কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আভ্যন্তরীণভাবে যদি আমরা কাঁচামাল সংগ্রহ করতে পারি তাহলে আমাদের এখানে জিডিপির গ্রোথটাও বাড়বে। তার পাশাপাশি আমরা ন্যাশনাল ইকোনমিতে অনেক বড় অবদান রাখতে পারবো। আর এটা আমাদের আন্তর্জাতিক পরনির্ভরতা অনেকটাই আমাদের কমিয়ে দিবে এবং আমাদের যে বিনিয়োগের সাথে সাথে আমাদের যে রেভিনিউ অ্যান্ড রিটার্ন, এটা অনেক গুণ বেড়ে যাবে। কারণ আপনি জানেন যে আমরা রপ্তানি করি তৈরি পোশাক শিল্প, কিন্তু আমাদের এক্ষেত্রে কাঁচামাল আমদানি করতে হয় তার চেয়ে অনেক বেশি আমদানি করতে হয়, যেটা আমাদের অনেক বেশি মূল্যে আমাদের এই আমদানি করার ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ কিন্তু বাইরে চলে যাচ্ছে। তো আমরা যদি দেশীয় কাঁচামাল দিয়ে কিছু করতে পারি তাহলে তো সেই আমাদের যে বৈদেশিক মুদ্রাটা বাইরে যাবে না, আমরা ভিতরেই রাখবো এবং আমাদের এখানে অনেক ভালোভাবে আমরা এখানে একটা অবদান রাখতে পারবো। ডক্টর মাহফুজ কবির, একটু আপনার কাছে আসি। যে কথাগুলো আমরা বলছিলাম বিকল্প শিল্প উৎপাদন করার জন্য মেড ইন বাংলাদেশের প্রতি সরকার এবারের বাজেটে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে আসলে আমরা দেখতে পেলাম যে আগামী 24-25 অর্থ বছরের বাজেটে আমদানিকৃত বিলাসবহুল পণ্যের উপরে দাম আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সেটি আসলে কতখানি কার্যকর হবে, কিংবা এটি যদি কার্যকর হয় সেক্ষেত্রে আমরা দেশীয় শিল্পকে কতখানি রক্ষা করতে পারবো? ধন্যবাদ। এখানে আসলে তিনটি বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে যে সরাসরি আমাদের যে এই মুহূর্তে রেগুলেটরি ডিউটি রয়েছে বা নিয়ন্ত্রণমূলক যে শুল্ক, সেটি কিন্তু চলমান থাকবে। এটা কিন্তু পরিষ্কারভাবে মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে বলে দিয়েছেন। এবং এটাকে বাস্তবায়ন করার জন্য এখানে এনবিআর কাজ করছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও কিন্তু নিবিড়ভাবে এই কাজগুলো করছে। এবং সেক্ষেত্রে এলসি ওপেনিং এবং একই সঙ্গে যে ডিউটির যে বাড়ানো সেই অলরেডি আছে এটা।
তো সেটা চলমান থাকতে যেটা হবে যে আসলে ওই পণ্যগুলো কিন্তু দেশের বাজারে আসবে, কিন্তু যেহেতু দামটা বেড়ে যাবে এই কারণে এক শ্রেণীর ক্রেতা হয়তো এটা কিনবেন না। কিন্তু এটার আবার একটা অন্য দিকও রয়েছে, সেটি হলো যে আসলে আমাদের মার্কেট তো ইন্টারন্যাশনালি অনেকটা লিঙ্কড। তো সুতরাং আমরা চাইলেই যে ওভারনাইট এটাকে একদম বন্ধ করে দিতে পারবো বিষয়টা এরকম নয়, কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের অর্থনীতির কিন্তু সক্ষমতা বাড়ছে, যে দেশের ভিতরের বাজার সেটা কিন্তু অনেক বড় সম্প্রসারিত হচ্ছে। বিদেশের কিন্তু এখন এই মুহূর্তে হুন্ডাই এরকম একটা কার অ্যাসেম্বলিং সেটা কিন্তু বাংলাদেশ কাজ শুরু করেছে এবং অন্যরাও অনেক ইন্টারেস্টেড। যার ফলে যেটা হবে আমার কাছে মনে হয় সেটা হলো যে এই যে একটা অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু একটা বড় রকমের ইম্প্যাক্ট তৈরি করবে। তার কারণ আমরা তো সবাই বুঝতে পারছি যে ডলারের সংকট রয়েছে এবং একই সঙ্গে দেশের ভিতরের যে উৎপাদন সক্ষমতা, বিশেষ করে যে শিল্পের উৎপাদন, সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। অনেক পণ্য রয়েছে যেমন ফার্নিচার, এখন কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ এবং বিদেশে রপ্তানি করছি এটা, এবং নতুন নতুন পণ্য বিশেষ করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সেটা উৎপাদন বাড়ছে। এখন এই যে নতুন যে নীতি নেওয়া হচ্ছে তো সেটা, এবং একই সঙ্গে শুল্কের ক্ষেত্রে আমরা আরও কিছু পরিবর্তন দেখতে পাবো। বিশেষ করে প্রত্যেকটা আমদানি পণ্যের ক্ষেত্রেই কিন্তু শুল্ক কিছু কিছু হলে বাড়বে, কোনো কোনো জায়গাতে জিরো ডিউটি রয়েছে সেগুলোতে কিছুটা হলেও হয়তো ডিউটি বাড়ানো হবে। তার মানে উৎপাদনের সঙ্গে জড়িত থাকা কোম্পানি কর্পোরেট করের হার 2.50% কমিয়ে আনা হতে পারে, এরকমটাও আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যার ফলে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রেও যেহেতু এটা সুবিধা দেওয়া হচ্ছে, তার মানে হলো যে দেশের ভিতরে আসলে উৎপাদন আরো বাড়বে। এবং আমাদের আরেকটা কাজ এটা এখন খুব নীরবে হতে যাচ্ছে আর কি, সেটা হলো যে 2026 সালের পরে যেহেতু এলইসি গ্র্যাজুয়েশন হবে, এরপরে কিন্তু আমাদের ডাবল স্টেজ ট্রান্সফরমেশন লাগবে, মানে দেশের ভিতরেই কিছু কাঁচামাল তৈরি করতে হবে এবং তারপরে হচ্ছে যে রপ্তানি করার জন্য যে স্টিচিং এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে তো সেগুলো আমরা করব। যার ফলে আসলে এখনই সময়, এবং মাননীয় প্রধানমন্ত্রী একদম ঠিক সময়েই আসলে এই যে আগামী অর্থ বছরের বাজেট সেটাকে টার্গেট করেই আসলে এই যে মেড ইন বাংলাদেশের যে চিন্তা ভাবনা সেটি আসলে বাস্তবায়ন দেখতে চান। এই যে আসলে আমরা এজেন্ডাটি গ্রহণ করেছি ডক্টর কামরুজ্জামান কায়সার, যদি আবার আপনার কাছে আসি, এই বাজেট সবসময় আসলে আমরা অনেক ধরনের এজেন্ডা গ্রহণ করি কিংবা অনেক ধরনের আসলে চিন্তা করি, পরিকল্পনাও করি, সেই কার্যক্রম আসলে গতিশীল হবে কিনা সেটি নিয়ে আমরা আসলে পরিকল্পনা করি কিনা? এক্ষেত্রে আসলে সরকারের একটা নীতি সহায়তার দরকার আছে, যে যত বাজেটের আকার বাড়বে, বাজেটের আকার বাড়ার সাথে সাথে কিন্তু এখানে জাতীয় রাজস্ব বোর্ড চেষ্টা করে এটাকে অনেক বেশি আকারে আদায় করার যে একটা প্রত্যক্ষ পরোক্ষ একটা যে চাপ উৎপাদনকারীদের উপরে আসে, এটাতে কিন্তু অনেকটা রিল্যাক্সেশন আসতে হবে। যদি এই জায়গায় যদি একটু নীতি সহায়তা সরকারের না থাকে তাহলে কিন্তু বাজেটের আকার বাড়িয়ে কিন্তু লাভ হবে না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা উৎপাদনকারী বা আমরা রপ্তানিকারক যারা আছি, আমাদের কিছু প্রপোজাল কিন্তু অলরেডি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের কাছে দেয়া আছে। বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে দেশীয় কাঁচামাল ও নির্ভর যে শিল্প সেগুলোর উপরে কিন্তু আমরা আমাদের কিছু পলিসিগত কিছু বিষয় আমরা নির্দেশনা দিয়েছি। যদি সেটাকে বাস্তবায়ন করা হয় বা সেটাকে যদি আমলে নেওয়া হয়, আমি মনে করি যে দেশীয় শিল্পের প্রসার এবং দেশীয় শিল্পের রপ্তানির মাত্রাটা অনেক বেড়ে যাবে। জি, আমরা আসলে যেভাবে আসলে দেশীয় শিল্পের মাত্রা বাড়ানোর চেষ্টা করছি কিংবা যেভাবে আসলে আমরা বাজেটে এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি, সেই জায়গাটিতে ডক্টর মাহফুজুর রহমান, দেশীয় উৎপাদক যারা আছেন তারা আসলে কি ধরনের সুবিধা পেতে যাচ্ছেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করি যে দেশের ভেতরের বাজারকে কেন্দ্র করে একটা বিষয় আছে, আর একটা দেশের বাইরের বাজারকে। দেশের বাইরের বাজারের কথা যদি আমরা ধরি, এই মুহূর্তে কিন্তু একটা সিদ্ধান্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে যে ঠিক আরএমজির বাইরে যে সমস্ত শিল্পগুলো আছে বা অন্যান্য যে পণ্যগুলো আছে তারা আসলে এই আরএমজির মতো করেই বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। সেখানে যদি ডিউটি ড্রব্যাক বা একই সঙ্গে যে ব্যাক টু ব্যাক এলসি, এর পাশাপাশি যে এটা বন্ডেড ওয়্যার হাউস, এই ফ্যাসিলিটিগুলো যদি পায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে অন্য পণ্যগুলো কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে বা আস্তে আস্তে তাদের একটা কন্ট্রিবিউশন আমাদের রপ্তানিতে সেটা বাড়ছে। এবং ওই সমস্ত পণ্যের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে দেশের ভিতরেই বেশিরভাগ কাঁচামাল ওইখান থেকে আসে। যেমন পাটের কথা যেটা বলা হলো, পাটের কিন্তু প্রায় পুরোটাই আসে দেশের ভিতর থেকে। তো এবং এর পাশাপাশি চা রয়েছে, আমাদের চামড়া রয়েছে, আর যেটা বললাম যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, সেখানে ভ্যালু এডিশনটা কিছুটা কম, কিন্তু তারপরে এটার বড় গুরুত্ব রয়েছে। তো এইভাবে ডাইভার্সিফিকেশন হলে তাহলে কিন্তু দেশের ভিতরের যে উৎপাদন সক্ষমতা, তাদের এখানে কাঁচামাল বা অন্যান্য যে সমস্ত পণ্য সেগুলো কিন্তু আমরা ব্যবহার করার মতো অবস্থায় তৈরি করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নীরবে কিন্তু এক ধরনের শিল্প বিপ্লবের দিকে আমরা যাচ্ছি, মানে এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং কিন্তু প্রচণ্ড গতিতে এগোচ্ছে। এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা রেজিস্ট্রেশন বাড়বে এবং রেগুলেটরি ডিউটি এগুলো চলমান থাকবে এবং আরও নতুন নতুন জায়গাতে শুল্ক এটা আরোপ হবে। তো এইটার একটা সুবিধা হবে যে তখন কিন্তু দেশের ভিতরের ইন্ডাস্ট্রি সেটা কিন্তু প্রোটেকশন পাবে এবং এই অটোমেটিক প্রোটেকশনটা কিন্তু অনেক কাজে লাগবে। আর পাশাপাশি আমাদের যে এই মুহূর্তে যদিও একটা কনজারভেটিভ যে মনিটারি পলিসি সেটা রয়েছে, একটা সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে দিয়ে যাচ্ছি, তো সুদের হার অনেকটা বেড়ে গেছে। এখন একটা কাজ আসলে দরকার, সেটা হচ্ছে যে দেশের ভিতরের যে শিল্প বা উৎপাদন আর কি, ম্যানুফ্যাকচারিং খাত, তো তারা যদি একটা ভিন্ন রকমের যদি তহবিলের সংস্থান
পায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এখান থেকে একটু সফট লোন পাচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কম। তো এখন আসলে একটু কঠিন হয়ে গেছে মানে আসলে ব্যাংকগুলো থেকে যে চড়া সুদের ঋণ নিয়ে ব্যবসা করা। তো আমি মনে করি এই জায়গাতে যেগুলো একটু ইনফ্লুয়েন্স সেক্টর রয়েছে বা একটু ছোট, তো তাদেরকে যদি আমরা এই সুবিধাগুলো দিই, বিশেষ করে এসএমই খাত যেটা রয়েছে তারা একটা বড় রকমের ভ্যালু তৈরি করে, অগ্রাধিকারের জায়গাটি আরো বেশি করে দিতে পারবো। কিন্তু এই জায়গাটিতে আরেকটি প্রশ্ন থেকে যে ডক্টর কামরুজ্জামান কায়সার, অর্থনীতিতে একটি বড় দুশ্চিন্তার বিষয় এই মুহূর্তে হয়তো বেসরকারি বিনিয়োগ। আমরা যখন দেশীয় শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাইবো সেই সময় শুধু সরকারি বিনিয়োগের দিকে তো নিঃসন্দেহে আমাদের তাকিয়ে থাকলে চলবে না, বেসরকারি বিনিয়োগকেও অনেকটাই সুযোগ সুবিধা দিতে হবে। এই বাজেটে কি আমরা সেই সুযোগ সুবিধা পাবো? সেটা তো হওয়া উচিত। আমি মনে করি যে আমাদের কিন্তু এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু অনেক কমে গিয়েছে আগের বছরগুলোর তুলনায় আর কি। আবার সরকারি বিনিয়োগ কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। আর আমাদের যে মেগা প্রজেক্টগুলোর যে অনগোয়িং যে অ্যাক্টিভিটিস আর কি, এর কারণে আমাদের কিন্তু ব্যাংকের যে লোন পরিশোধ করার উপর একটা চাপ তৈরি হচ্ছে আর কি। তো সব কিছু মিলে আমি মনে করি যে আগামীতে সরকারি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। কারণ আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি না থাকে তাহলে আস্তে আস্তে আমাদের অর্থনীতিতে একটা স্থবিরতা নেমে আসবে, যেটা বরাবরই আমরা আগে আমাদের এই বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের বেশ একটা আকর্ষণ ছিল। এখন দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে অনেক বিদেশিরা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। বড় বড় অনেক গ্রুপ বা বড় বড় অনেক ব্র্যান্ডেড প্রতিষ্ঠান আমাদের দেশে ছিল, তাদেরকে আকৃষ্ট করতে হবে, আমাদের নীতি সহায়তাগুলোকে আরও সহজ করতে হবে, সরকারের তরফ থেকে খুব ভালো একটা প্যাকেজ দিতে হবে। যেটা একটু আগে আলোচনায় আসলো যে আমাদের কিছু অ্যাসেম্বলিং প্ল্যান্ট কিন্তু বর্তমানে বাংলাদেশে এসেছে, আসতেও চাচ্ছে। দুই একটা কথা আমি বলতেও চাই যে কিছু কিছু গাড়ি তাদের কিন্তু অ্যাসেম্বলিং কিন্তু বাংলাদেশে হচ্ছে, লাইট ইঞ্জিনিয়ারিং কিছু অ্যাসেম্বলিং প্ল্যান্ট বাংলাদেশে হচ্ছে। তারপরে আপনার এই ধরনের এই যে শিল্পগুলো বিদেশি যে বিনিয়োগকারীরা তারা আরও যাতে ভালো করে আসতে পারে, এই ক্ষেত্রে কিন্তু তাদের ওয়ান স্টপ সার্ভিস তাদের প্রোভাইড করতে হবে। এটা যদি প্রোভাইড করা হয়, আপনি দেখেন একটা বিষয় লক্ষ্য করবেন, ভিয়েতনাম কিন্তু এগিয়ে গেছে এই আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের উপরে। তাদের কিন্তু যতটা না দেশীয় শিল্প তার চেয়ে কিন্তু বাহিরের শিল্প তাদের অনেক বেশি, এবং তারা কিন্তু বর্তমানে এশিয়ার মধ্যে ইকোনমিক্যালি তারা টাইগার হিসাবে আবির্ভূত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ফরেন ইনভেস্টরদেরকে ভালোভাবে আমরা সহায়তা করতে পারি, আমাদের বিনিয়োগ বোর্ড থেকে যদি তাদের উপরে একটা একগুচ্ছ প্যাকেজ তাদেরকে দেয়া হয় খুব সহজভাবে, তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশীয় অর্থনীতি একটা চাঙ্গা হবে। এবং আগামীতে আমাদের যে টার্গেট, আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, যে তৈরি পোশাকে আমরা লক্ষ্যমাত্রা দিয়েছি আপনার 100 বিলিয়ন ইউএস ডলারের, তো সেটা 2030 সাল নাগাদ এবং সেটা অর্জন করা সম্ভব। এই অর্জনের ক্ষেত্রে আমাদের যে কথাটা আমি বারে বারে বলছি যে আমাদের সরকার থেকে আমাদের কিছু সাপোর্ট সার্ভিস দরকার। বিশেষ করে আমরা এখন এদিকে আমাদের পণ্যের দাম কমে যাচ্ছে, আমাদের উৎসে কর বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটাকে আমরা কমানোর কথা বলেছি, 1% থেকে আমরা 0.5% আনার কথা বলেছি। তারপর আমাদের যে নগদ প্রণোদনার যে ইয়েটা মানে আমাদের যে অ্যামাউন্টটা আসে সেটার উপরে আপনার 10% ধার্য করা হয়েছে, সেটাকে যদি অন্যান্য বছরের না এটাকে 5% করা হয়, তাহলে এগুলো হবে কি যে আমরা একটু এগিয়ে পারবো। কারণ আমাদের ইন্টারন্যাশনালি কিন্তু এখন আপনার আমাদের যে তৈরি পোশাক বলেন বা অন্যান্য যে প্রোডাক্টগুলোর কিন্তু দাম দিন দিন কমে যাচ্ছে। এখন আমাদের দরকার সরকার থেকে সাপোর্ট দরকার। সাপোর্ট না পেলে আমরা সেই সাপোর্টের জায়গাটিতে দেশে আসলে যারা কাজ করছেন, যে কি ডক্টর মাহফুজ কবির বলছিলেন যে আসলে দেশের ভিতরে যারা কাজ করছেন, হস্তশিল্পের কথা আমরা বলছিলাম, এই ধরনের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আসলে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, তাদের জন্য আসলে এই বাজেটে কি ধরনের ব্যবস্থা রাখা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, আসলে এখানে তাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে আমাদের যে এসএমই লোন পলিসি যেটা রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সেটার প্রপার ইমপ্লিমেন্টেশন দরকার। মানে দেখা যায় কি যে আসলে নীতি রয়েছে ঠিক আছে, কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। একেবারে গ্রামগঞ্জে যে সমস্ত ছোট ছোট বা মাঝারি শিল্প কারখানাগুলো রয়েছে বা এই যে হস্তশিল্প রয়েছে, তারা কিন্তু সেভাবে ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না। তাদের একটা বড় সমস্যা হলে তাদের কিন্তু ওই ব্যালেন্স শিট নেই, অডিটিং হয় না, যার ফলে ব্যাংকগুলো তাদের এই পেপার অ্যাকসেপ্ট করে না বা তার পেপারও প্রডিউস করতে পারে না। নতুন নতুন যারা হচ্ছে উদ্যোক্তা, যারা দেশের ভিতরে ভালো একটা পটেনশিয়াল দেখাতে চায়, তো তারাও কিন্তু সেভাবে ব্যাংক থেকে সহায়তা পাচ্ছে না। সেই কারণে কিন্তু অনেক ব্যবসায়ীদেরকে আমরা দেখছি যে ব্যবসা বিমুখ হয়ে উঠছেন, সেটাও কিন্তু কর্মসংস্থানও আমাদের জন্য অনেক ক্ষতি করছে। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে স্বকর্মসংস্থানের একটা বড় উৎস হতে পারে যে দেশের ভিতরে যদি আমরা এরকম করে আর কি, যে বিশেষ করে এসএমই লোন পলিসি সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং একই সঙ্গে কিছু কিছু ব্যবসায়ী রয়েছেন
তারা ভালো ব্যবসায়ী, কিন্তু এই দেখা যাচ্ছে যে এই যেহেতু এখন একটা টাইট মনিটারি পলিসি আমরা ইমপ্লিমেন্ট করছি, সারা বিশ্বে একটা অর্থনৈতিক অস্থিরতা হয়েছে, এ কারণে হয়তো ইচ্ছা না করলেও তারা কেউ কেউ আসলে ডিফল্টার হয়ে যাচ্ছেন। তো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আবার যদি ফাইন্যান্সিং এর ব্যবস্থা করে দিতে পারলে আমি মনে করি যে আসলে এই পুরো দেশের অর্থনৈতিক বলছিলেন সারা বিশ্বে এক ধরনের অর্থনৈতিক মন্দা চলছে, ঠিক একই সময় আসলে আপনি এসএমই লোনের কথা কিংবা ব্যাংক থেকে আসলে আমরা যে লোনগুলোর কথা বলছিলাম সেই জায়গাগুলোতে কি আসলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের জন্য এটি অনেকটা কঠিন হতে যাচ্ছে কিনা এই অর্থ বছরে? ওরকম করে পরিষ্কারভাবে কিছু বলা নেই আসলে বাজেটে যে আসলে এখানে কি করা হবে। তবে এটা আসলে ফিসক্যাল মনিটারি লিঙ্কেজের বিষয়, মানে ঠিক যখনই বাজেটটা ঘোষণা করা হবে ঠিক তার কিছুদিন পরে কিন্তু আমরা একটা মুদ্রানীতি পাবো। তো মুদ্রানীতিতে যদি ওরকম একটা ক্লজ দিয়ে দেওয়া হয় যে না ঠিক আছে যে নীতিটা রয়েছে এসএমইর জন্য, তো সেটা বাস্তবায়ন করা হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরকারের যে একটা এই বছরের জন্য মানে আগামী অর্থ বছরের জন্য যে একটা চিন্তাভাবনা রয়েছে যে মেড ইন বাংলাদেশ, তো তখন কিন্তু দেশের ভিতরের যে সমস্ত ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারা যেমন আসলে উৎসাহিত হবে, এবং একই সঙ্গে এই এসএমইগুলোর একটা অংশ কিন্তু আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য তারা কিন্তু র মেটেরিয়াল তৈরি করে, তারা কিন্তু ইন্টারমিডিয়েট গুড তৈরি করে, তারা তখন অনেকটা উৎসাহিত হবে, এবং হলে যেটা হবে যে দেশের ভিতরের বাজারটাও যেমন সম্প্রসারিত হবে, একই সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল লিঙ্কে যে ভ্যালু এডিশন সেটা পারবে আস্তে আস্তে। আবার একই সময় যখন আসলে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছি, ইতিমধ্যে আপনি জানেন অনুমোদিত হয়েছে বিশাল বড় অঙ্কের বাজেট, সেটি আসলে ব্যবসায়ীদের জন্য একটা অনেক সময় ভাবনার জায়গাও তৈরি করে। তারা হয়তো চিন্তা করছেন যে করের একটি বিষয় আছে, বা সবকিছু মিলিয়ে আসলে ব্যবসায়ীদের উপর অনেকটা আবার চাপেরও সৃষ্টি হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, অনেকটা তো চাপের আশঙ্কা থাকেই, কারণ যখন বাজেটের আকার বড় হবে তখন সরকার থেকে একটা চাপ থাকবে এই বাজেটারি যে নেটওয়ার্কটাকে আর বাড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে যেসব বিষয়গুলোতে আরও সহজীকরণ করার কথা ছিল সেখানে আরও কঠিন হয়ে যাচ্ছে। তখন যারা ব্যবসা করে তারা আসলে এত করের চাপে জর্জরিত হয়ে তাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে তখন কোনো সমন্বয় থাকে না। তো সেই বিষয়গুলো একটু দেখতে হবে। আমি একটা কথা বলতে চাই যে দেশীয় কাঁচামাল নির্ভর যে ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, এখানে কিন্তু আমাদের আরও কিছু নীতি রিভাইজ করা দরকার। যে আমি যদি আপনার পাট শিল্পের কথা একটু বলি, আমাদের দেশীয় সহজলভ্য যে উপকরণ, এই আমাদের কাঁচা পাট কিন্তু বাংলাদেশের পাট আপনি জানেন যে সারা বিশ্বে এটা সমাদৃত, আমরা নাম্বার 1 প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাঁচা পাট আমরা ভালোভাবে এটাকে ব্যবহার করতে পারছি না, এটা চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে, তারা চলে যাচ্ছে এবং খুব কম মূল্যে তারা নিয়ে সেখানে কিন্তু তারা ভ্যালু এডিশন করে হস্তশিল্প বানিয়ে তারা বিদেশে এক্সপোর্ট করছে। বর্তমানে কিন্তু সারা বিশ্বে ভারতের হস্তশিল্পের একটা বিরাট জনপ্রিয়তা বা একটা সমাদৃত একটা ভাব আছে, কিন্তু যেটা আমাদের থাকার কথা ছিল এবং অতীতে আমাদের ছিলও বটে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যে শিল্প কারখানা, বিশেষ করে আমাদের পাট কারখানা যেগুলো ছিল আর কি বিজিএমসির অধীনে যে জুট মিলগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হলো। দেশীয় যে পণ্য আছে সেগুলোকে আসলে আমরা প্রমোট করা দরকার, এগুলো তো আরো রাখতে হবে, রেখে আমাদের বিএমআরই করিয়ে আমাদের ফাইন ফেব্রিক্স তৈরি করে আমাদের বাইরে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। এই বিষয়গুলো তো আমাদের একটু দেখতে হবে। কিন্তু এক্ষেত্রে আসলে শিল্প কারখানা যে উৎপাদনের কথা আপনি বলছিলেন সেটিও তো অনেকটা কমছে। আমি যদি আবার আপনার কাছে আসি ডক্টর মাহফুজ, এই যে আসলে আমরা বারবার বলছি আমাদের দেশীয় শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু একই সময় আমরা দেখছি আসলে মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে, অনেক শিল্প কারখানাকে আমরা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে যেতে দেখেছি। সেগুলো নিয়ে আসলে এই বাজেটে আমরা নতুন করে না ভাবলে সামনে আসলে আমাদের জন্য আরো কঠিন চ্যালেঞ্জ আসছে। হ্যাঁ, আসলে এখানে বিভিন্ন রকমের মতামত রয়েছে। আমি মনে করি যে এই মুহূর্তে যে মূল্যস্ফীতি চলছে এবং গত 2 বছর ধরে আসলে আমরা লাগাম টেনে ধরতে খুব একটা পারছি না। মাঝখানে আমরা দেখলাম যে নির্বাচনের আগে কিছুটা প্রশমিত হচ্ছে, কিন্তু তারপরে আবার বেড়ে যাচ্ছে। এখন এটার একটা সাময়িক লাভ হচ্ছে যে ব্যবসায়ীরা কিন্তু কিছুটা মুনাফা লাভ করতে পারেন যদি মূল্যস্ফীতি থাকে, কিন্তু এটা লং টার্মে ভালো নয়। তো সুতরাং আমাদের চিন্তা ভাবনা থাকবে যে আসলে আগামী অর্থ বছরের জন্য এটা টার্গেট রয়েছে যে 6.5% নিয়ে আসবে। আমি মনে করি যে 7.5% যদি মূল্যস্ফীতি নিয়ে আসা যায় সেটাও অনেক বড় একটা উপকার করে দেশের অর্থনীতির। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ডলারের রেট যেটা বেড়ে গেছে 117 টাকা, হয়তো এর কাছাকাছি আছে যে হয়তো কাপ মার্কেটে সেটা হয়তো 120-30 টাকার মধ্যে। তো এটার কারণে যেটা হয়েছে যে সরকারের কিন্তু কিছুটা উইনফল গেইন হয়েছে, মানে হঠাৎ করে তার রেভিনিউ কিছুটা বেড়ে গেছে। তো যার ফলে যে রেভিনিউ ডেফিসিট যেটা থাকার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না, এবং আগামী অর্থ বছরে এই ডলার রেট বাড়ার কারণেও কিন্তু দেখা যাবে যে আসলে সরকারের অতিরিক্ত রাজস্ব আয় হচ্ছে, এবং হয়তো সরকারের কর না বাড়িয়েই শুধু রেটটাও যতটুকু আছে ততটুকু থাকলেও সরকারের হয়তো রেভিনিউ ডেফিসিট খুব বেশি হবে না। কিন্তু যেহেতু এই মুহূর্তে একটা টাইট মনিটারি পলিসি রয়েছে, তো এখন কিভাবে আসলে ব্যালেন্স করা যাবে যে আসলে এত সুদের হারে যদি আমরা বিনিয়োগকারীদেরকে উৎসাহ না দিতে পারি তাহলে সেক্ষেত্রে আদৌ আমাদের যে রেভিনিউ টার্গেটটা রয়েছে সেটা ফিল আপ করতে পারবো কিনা। আর একটা সমস্যা আছে, বড় চ্যালেঞ্জের জায়গা। হ্যাঁ, সেটা হলো যে আমাদের একটা বিরাট ফরেন লোনের একটা চিন্তা ভাবনা রয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। তো সেটা যদি না আসে তাহলে সেক্ষেত্রে আসলে এই ঋণের ব্যবস্থা বা অর্থসংস্থানের ব্যবস্থা কিভাবে হবে,
এই নিয়ে কিছু ঝামেলা রয়েছে। তবে আমি মনে করি অনেক কিছু মিলে আমাদের সক্ষমতার জায়গাগুলো নিয়ে আমাদের আরেকটু ভাবার প্রয়োজন আছে। কিন্তু একই সময় আপনি যখন বলছিলেন ডলারের আনুষ্ঠানিক দাম এখন প্রায় 117 টাকা, সেই জায়গাটি থেকে একটু বলতে চাই খুব দ্রুত টাকার মান কিন্তু নেমে যাচ্ছে এবং সেই জায়গাটি থেকে প্রচন্ড চাপেও রয়েছেন শিল্প এবং ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা। সেই জায়গাটি থেকে আসলে তাদের বিনিয়োগ যদি সরে যায় সেটি আবারও আমাদের জন্য এই অর্থ বছরে বড় একটি চাপের সৃষ্টি করতে যাচ্ছে কিনা, এই উত্তর নিব। আমাকে একটি বিরতি নিতে হবে। দর্শক, আকার নাকি সক্ষমতার বাজেটে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আকার নাকি সক্ষমতার বাজেটে। আমরা আলোচনা করছিলাম ডক্টর কামরুজ্জামান কায়সার, যেটি বলছিলাম আসলে খুব দ্রুত টাকা মান হারাচ্ছে এবং সে কারণে প্রচন্ড চাপে পড়েছে দেশীয় শিল্প এবং যারা ব্যবসায় বিনিয়োগ করছেন তারা। শুধুমাত্র ডলারের মূল্যবৃদ্ধির কারণে এই খাতে কোম্পানিগুলো 25 থেকে 30% মূলধন ইতিমধ্যে হারিয়েছে। সেটি আসলে আমাদের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। ডলারের মূল্যমান যখন এটা কমে যাবে তখন তো এটা চাপ পড়বে আমাদের রপ্তানিতে এবং আমাদের যে ইনকামে এক্সপেন্ডিচারে যে একটা সমন্বয়হীনতা দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমাদের ডলারের যে বর্তমান ফিক্সেশনটা হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে আমাদের যেটা আমরা ইনকাম বা আমাদের যেটা রেটটা আমরা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে আর কি, সেটা কিভাবে বাড়ানো যায়। আমরা কিন্তু আমাদের এই যে মূল্যমানটা দিন দিন কমে যাচ্ছে, আমরা কিন্তু বাইরের সাথে কিন্তু ওইভাবে বার্গেন করে আমরা দাম বাড়াতে পারছি না। এইটা যদি না বাড়াতে পারি তাহলে আমাদের রিজার্ভে আমাদের বাড়বে কী করে? আমাদের এই রিজার্ভটা বাড়ার তো কোনো আমি কারণ দেখি না। আরেকটা হচ্ছে যে আমাদের যে প্রবাসী যারা আছে, বাংলাদেশি প্রবাসী বিদেশে বসবাসরত, তারাও কিন্তু রিমিটেন্স প্রপার চ্যানেলে দিচ্ছে না। তারা কিন্তু আপনার হুন্ডি করে বা অন্য অবৈধভাবে তারা যে ইয়েটা মানে রেমিটেন্সটা পাঠায় সেটা কিন্তু আমাদের রিজার্ভে কাউন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের অফশোর ডিপোজিট অ্যাকাউন্ট এবং ডলারে সেটা যদি করা যায় তাহলে সেটা কিন্তু একটা ইতিবাচক আসবে। নীতি নির্ধারণী পর্যায় থেকে আসলে অনেক নতুন ভাবে ভাবা এটা কিন্তু আমার করা দরকার। আপনি দেখেন যে পার্শ্ববর্তী দেশ আমাদের শ্রীলঙ্কা বা ইভেন পাকিস্তানের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, কিন্তু গত 4-5 মাসে কিন্তু তারা বিভিন্ন নীতি নির্ধারণী পলিসির কারণে কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে। অথচ আমরা কিন্তু আমাদের বর্তমান অবস্থা কিন্তু ডলারে বা বিশেষ করে আমাদের এই যে নেট রিজার্ভ কিন্তু বলতে গেলে $13 বিলিয়ন আছে, যেটা সক্ষমতার। আর এমনিতে বলা হয় যে $18 বিলিয়ন আমাদের গ্রস রিজার্ভ আছে। তো এটাকে বাড়ানোর জন্য আমাদের ভ্যালু এডিশন করতে হবে। আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের যে রেমিটেন্সটা প্রপার চ্যানেলে আনার জন্যে তাদেরকে কিছু বাড়তি সুবিধা দিতে হবে। কিছুদিন আগে যেটা ছিল যে প্রবাসীরা যেই রেমিটেন্স পাঠাতো তাদের উপর তাদের 2.5% তাদেরকে নগদ প্রণোদনা দেওয়া হতো, সেটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে যখন ডলারের মানটাকে 117 টাকা নেওয়া হলো। তো আমার কথা হলো যে 117 টাকায় তো তারা 117 টাকা পাঠালে তো তারা আরও বেশি পায়, অন্য চ্যানেলে পাঠালে তারা 120-25 টাকা পর্যন্ত পায়। তা আমরা যদি সরকার যদি 117 টাকার পাশাপাশি তাদের 2.5% ওই নগদ সহায়তার যে বিষয়টা ছিল সেটা যদি অব্যাহত রাখতো তাহলে তারা আরো বেশি উৎসাহিত হতো এই প্রপার চ্যানেলে এটা রিজার্ভে একটা ভালো একটা মানে ফলাফল আসতো। ডক্টর মাহফুজ কবির, শিল্প কারখানার উৎপাদন কমেছে, সেটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় চিন্তার বিষয়। এরপরে আসলে আমরা যখন 8 লাখ কোটি টাকার বাজেট চিন্তা করি, সেই সক্ষমতা আমাদের কতখানি আছে বাংলাদেশের শিল্পের জন্য কাজ করার, সেই বাস্তবায়ন আসলে আমরা ঘটাতে পারবো কিনা? হ্যাঁ, এখন 8 লাখ কোটি টাকার বাজেট এটা একটু বেশি হতে পারতো যদি IMF এর এত শত না থাকতো। IMF বিভিন্ন রকম সংস্কার করতে বলছে এবং আসলে ব্যয় কমাতে বলছে। তো সেই কারণে কিন্তু আমাদের এডিপিটা মাত্র 2,000 কোটি টাকা বেড়েছে, মানে 2,63,000 থেকে 2,65,000 কোটি টাকা। তো অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে যে আসলে যে কারেন্ট বাজেট খুব বেশি বাড়েনি। তো সেই অর্থে আমি মনে করি যে বাজেটটা হচ্ছে সেটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু আমাদের প্রচুর রেভিনিউ দরকার। আর রেভিনিউ আনার জন্য কিন্তু আসলে ইনভেস্টমেন্ট দরকার। আর ইনভেস্টমেন্টটা মূলত প্রাইভেট ইনভেস্টমেন্ট। পাবলিক ইনভেস্টমেন্ট কী করবে? রাস্তাঘাট করবে, কিছু হয়তো সেখানে স্কুল কলেজ করবে, হসপিটাল করবে। তো এইটুকুর বাইরে কিন্তু সেরকম পাবলিক ইনভেস্টমেন্টের স্কোপ নেই। তো সুতরাং প্রাইভেট ইনভেস্টরদের কীভাবে আরও অ্যাট্রাক্ট করা যায়, তো তার জন্য একটা কাজ করা যায়, সেটা হলো যে ঠিক আছে আমাদের আসলে রেভিনিউ লাগবে, এর জন্য ট্যাক্স লাগবে, কিন্তু তাদের জন্য কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু অন্যভাবে কমানো যায়। মানে বিশেষ করে আমাদের এখানে সার্টিফিকেশন এমন অনেক কারখানা রয়েছে যেটা খুলতে গেলে 50 থেকে 60টা জায়গাতে যেতে হয় সার্টিফিকেটের জন্য, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স লাগে, আর অন্যান্য সার্টিফিকেট লাগে। তো সেগুলো যদি একটা জায়গাতে আমরা নিয়ে আসতে পারি বা 2-3টা অফিস থেকে যদি আমরা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যবসার খরচটা অনেকটা কমে গেল, যার ফলে হয়তো তখন তারা কর দিতে উৎসাহিত হবেন এবং নতুন নতুন ব্যবসা তারা খুলতে পারবেন। এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের আত্মকর্মসংস্থানের জন্য এই কোভিডের আগে কিন্তু একটা বড় রকমের ফান্ড তৈরি হয়েছিল, যে বেকার যারা তরুণ রয়েছেন বিশেষ করে শিক্ষিত, তারা যাতে নতুন একটা ব্যবসা শুরু করতে পারেন।
তো সেই জায়গায় কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে আর কোনো কিছু নেই। তা আমি মনে করি যে এরকম অল্প কিছু যদি অর্থ বরাদ্দ দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে নতুন নতুন শিল্প কারখানা বা ব্যবসা বাণিজ্য এটা চালু হবে। আমি মনে করি যে এখন আমাদের সবচেয়ে বড় টার্গেট দিতে হবে হচ্ছে যে এই ম্যানুফ্যাকচারিং সেক্টর, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সেটা আমাদের বাড়াতেই হবে এবং তার জন্য আমাদের যে একটা জয়েন্ট ভেঞ্চার দরকার, মানে বিদেশি মিলিয়ে আসলে উদ্যোগ দরকার। আপনি যে ব্যবসায়ী কথা বলছিলেন কিংবা বেসরকারি খাতে আসলে যে ধরনের কর্মসংস্থান তৈরির কথা আমরা বলছি, সেটি আসলে মূল্যস্ফীতির কারণে এক ধরনের কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা ধীর গতি আছে। সেটি আসলে এবারের এই অর্থ বছরে আসলে একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা সেই বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি করা? হ্যাঁ, মূল্যস্ফীতি তো একটা ভীতির কারণ। তার কারণ মানুষ যদি এটা উৎপাদিত পণ্য না কিনে তাহলে যারা ম্যানুফ্যাকচারিং সেক্টর তারা হয়তো পণ্য প্রডিউস করে দিল, বাজারে স্টক পাইল জমা হলো, হয়তো এটা বাজার ক্লিয়ার হলো না। তো এখন এই কারণেই মূল্যস্ফীতি এমন একটা পর্যায়ে নিয়ে আসা দরকার। আমি যেটা বললাম যে যদি 7.5 হয় তাও ভালো সেটি, কিন্তু এই জায়গাতে একটা মানে একটা কমিটমেন্ট লাগবে আর কি আমাদের, এবং সেই জায়গাতে যেতে হবে। আর যদি বেশি ফ্লাকচুয়েট করতে থাকে প্রাইস, তখন কিন্তু আবার দেখা যায় কি যে র মেটেরিয়াল বা ইন্টারমিডিয়েট সোর্সিং করতে গিয়ে তখন কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়তে হয় ব্যবসায়ীদের। তাদের প্রোডাকশন কস্টটাও যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ভালো প্রফিট করতে পারে না। এখন যেটা হচ্ছে যে অনেক কারখানায় হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় কি যে এই জায়গাতে একটা আস্থার পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু অনেক সময় প্রতিবার বাজেটের সময় আসলে আমরা অনেক ধরনের চিন্তা করে থাকি কিংবা অনেক ধরনের পরিকল্পনা থাকে, কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী আসলে আমরা ব্যবসায়ীদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দিতে পারি কিনা, কিংবা ব্যবসায়ীদের সাথে আসলে যারা বাজেটের নীতি নির্ধারক আছেন তারা আসলে এক ধরনের সমন্বয় ঘটাতে পারেন কিনা, সেটি আসলে আমরা কতখানি গুরুত্ব দিই ডক্টর কামরুজ্জামান কায়সার? হ্যাঁ, শুনুন, একটা বিষয় হলো কি যে আমরা যখনই কোনো একটা পলিসি অ্যাডপ্ট করি তখন কিন্তু আমরা লং টার্ম কোনো চিন্তা আমরা করি না আর কি। অতি সম্প্রতি আপনার একনেক মিটিংয়ে একটা সিদ্ধান্ত হলো, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে মিটিংটা হলো সেখানে বলা হলো যে অর্থনৈতিক অঞ্চলের বাইরে যদি কোনো শিল্প কারখানা থাকে সেখানে বিদ্যুৎ এবং গ্যাসের কোনো সংযোগ দেওয়া হবে না। তাহলে আমরা যারা এই অর্থনৈতিক অঞ্চলগুলোর বাইরে আছি, তা আমাদের যে প্রতিষ্ঠিত যে শিল্প কারখানায় আমাদের কিছু ইউনিট এক্সপেনশনের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে যদি আমরা গ্যাস এবং বিদ্যুতের যে প্রধান যে উপকরণ দুটো ছাড়া কিন্তু উৎপাদন সম্ভব নয়, এগুলোর যদি আমরা সংযোগ অব্যাহত না রাখতে পারি তাহলে আমরা কিভাবে আগাবো? তো এটা তো একটা সময় দিতে হবে যে ঠিক আছে তাহলে আগামী 5 বছর পরে 2030 সালের পরে কিন্তু অর্থনৈতিক অঞ্চলের বাইরে যদি কোনো শিল্প কলকারখানা থাকে তাহলে তাদেরকে কোনো সংযোগ দেওয়া হবে না। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্তের পরে তো আমরা যারা ম্যাক্সিমাম মিল ইন্ডাস্ট্রি কিন্তু আপনার এখনো অর্থনৈতিক অঞ্চলের বাইরেই আছে, তো সেগুলোর কথা ভেবে তো আমাদেরকে এগোতে হবে আর কি। এই বিষয়গুলোকে একটু ভাবতে হবে। আর আমাদের যে কথাটা বললাম যে আমাদের প্রবাসীদের ক্ষেত্রে আমাদের আরো নতুন কিছু ভাবতে হবে, যে শুধুমাত্র প্রচুর সংখ্যক আমরা প্রবাসী বিদেশে পাঠিয়ে দিলাম, আমরা দেশীয় জনশক্তি পাঠিয়ে দিলাম, কিন্তু এগুলো কোনো কাজের কাজ কিছুই হলো না। আমাদের ভ্যালু অ্যাডেড জনশক্তি বাইরে পাঠাতে হবে। আমাদের 26 লক্ষ কর্মী আছে সৌদি আরবে, আপনার মিডল ইস্টের সবকিছু মিলে প্রায় 50 লক্ষের উপরে আমাদের কর্মী আছে, কিন্তু তার কি রেমিটেন্স আসছে? 5 লক্ষ ফিলিপিনো এবং 6 লক্ষ শ্রীলঙ্কান জনশক্তি দিয়ে যা রেমিটেন্স তারা তাদের দেশে আনছে, আমরা কিন্তু 50 লক্ষ দিয়েও তো আনতে পারছি না। কেন? কারণ আমাদের ম্যাক্সিমামগুলো হলো আপনার অদক্ষ এবং তাদেরগুলো হলো দক্ষ। তা আমরা কেন এই যে যুব উন্নয়ন পরিদপ্তর আছে বা বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, এদের মাধ্যমে যদি আমরা এদেরকে ট্রেন্ড আপ করে আমরা মানে কারিগরি শিক্ষিত করে যদি আমরা তাদের রপ্তানি করতে পারতাম, তাহলে তো মিডল ইস্টে আমাদের যা জনশক্তি আছে তার থেকে একটা বড় ইনকাম আমাদের দেশে আসতো এবং আমাদের রিজার্ভ কিন্তু এত দুর্বল থাকতো না। তো এই বিষয়গুলো দেখতে হবে, আমরা কেন এখনো অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি। এই যে আপনি দেখেন 2 দিন আগে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার 30,000 শ্রমিক কিন্তু আপনার একটা বিধিবদ্ধতা ছিল যে 30শে মের মধ্যে ঢুকতে হবে, নাহলে ঢুকতে পারবেন। তার মধ্যে প্রায় এখনো 8-10 হাজার ঢুকতে পারেনি। তো তারা কি তারা গিয়ে বা কি করবে, কতটুকু অবদান রাখতে পারবে? রেমিটেন্স যেমন আমাদের প্রয়োজন আছে, যেমনি দেশে যারা আছেন তাদের কর্মসংস্থান সৃষ্টি করাটাও তো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে দেশীয় যে বিনিয়োগ আছে কিংবা দেশীয় যে কর্মসংস্থান আছে সেখানে আমাদের খুবই গুরুত্ব দেওয়ার দরকার ছিল। ডক্টর মাহফুজ কবির, আমরা মেড ইন বাংলাদেশের কথা বলছি কিংবা এই এজেন্ডাকে সরকার এবারের বাজেটে খুবই গুরুত্ব দিয়ে দেখছে, সেই জায়গাটি থেকে যদি একটু জানতে চাই যে দেশীয় শিল্পে এবার যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে কিংবা আমরা আসলে যে ধরনের প্রত্যাশা করি সেটি ভোক্তা পর্যায়ে কতখানি পৌঁছলো সেটি আসলে আমরা নিশ্চিত করি কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে দুটো বিষয় আছে। একটা হলো যে আমাদের যে যথেষ্ট পরিমাণে দক্ষ কর্মশক্তি লাগবে। আমাদের এখন যেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট আমরা পাচ্ছি, সেখানে MBA তারপরে এই ধরনের আর কি এটা বেশি। আমাদের আসলে ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজটা খুব ইম্পর্টেন্ট। যখন তারা আসতে পারবেন এখানে, তাহলে তখন কিন্তু শিল্পের যেমন মান বাড়বে, তখন এই যে আমরা মেড ইন বাংলাদেশের কথা যেটা বলছি, তখন কিন্তু ভালো পণ্য উৎপাদিত হবে এবং দেশের বাজারে সেটা সম্প্রসারিত হবে। তো এই জায়গাতে আমাদের একটু পরিষ্কার কমিটমেন্ট দরকার বাজেটে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যারা উৎপাদনকারী তাদের যেন স্কেলটা বাড়ে।
মানে যদি এমন হয় যে তারা আসলে বিদ্যুৎ গ্যাসের অভাবে উৎপাদন করতে পারছেন না, বা এই যেটা বলা হলো যে এই ইকোনমিক যে জোনগুলো আছে তো সেখানে যেতে হবে, ইকোনমিক জোনগুলো তো আমরা 100টা আইডেন্টিফাই করেছি, তার মধ্যে 97টাতে উৎপাদন হবে। তো এখন ওই জায়গাটাতে আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে কিনা, তো সেইটা একটু চিন্তার বিষয় যে ওইখানে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে না দিই তাহলে সেক্ষেত্রে কীভাবে আসলে তারা প্ল্যান্ট তৈরি করবে। তাই আমি মনে করি যে আমাদের দেশের ভিতরে অবশ্যই শিল্প উৎপাদনের জন্য যথেষ্ট ক্যাপাসিটি এক্সপানশন দরকার, এবং সেটার জন্য বাজেটে আসলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে তাদেরকে যারা নতুন যেতে চায় বা যাবে ওই এসিজেডগুলোতে, তো তাদের জন্য ট্যাক্সের জায়গাতে যদি কিছুটা ছাড় দেওয়া হয় তাহলে কিন্তু অনেকে হয়তো উৎসাহিত হবে এখানে গিয়ে কাজ করতে। তাহলে এইটা করতে হবে। আর এর পাশাপাশি যারা বাইরে আছেন তো তাদের জন্য আমরা একটা মিড টার্মে একটা এক্সিট প্ল্যান তৈরি করতে পারি কিনা, যে ঠিক আছে আস্তে আস্তে তারা লোকেট করবে যে আগামী 2 বছর বা 3 বছর ধরে তারা আস্তে আস্তে শিফট করার চিন্তা ভাবনা করবে। তো সেই জায়গাতে কিছু ইনসেন্টিভ আমরা তৈরি করতে দিতে পারি। আর একই সঙ্গে যদি আমরা দেশের বাজারের জন্য একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করতে পারি, যে ঠিক আছে আগামী 3 বছর বা 5 বছরের মধ্যে আমাদের আসলে বিদেশ থেকে পণ্য হবে এতগুলো আর বাংলাদেশ থেকে পণ্য হবে এত %, যে পুরো দেশের বাজারটা যদি আমরা একটা এইভাবে ভাগ করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে সরকারের পরিকল্পনাটাই তা আসলে বেসরকারি খাত বাস্তবায়ন করে। যখন আমরা দেখছি যে আমদানিকৃত বিলাসবহুল পণ্যের দাম আরো বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার এবারের অর্থ বছরের বাজেটে, সেই একই পণ্যগুলো যখন আসলে দেশীয়ভাবে উৎপাদিত হবে সেটি তাদের জন্য একটি বড় সুখবর কিনা, তারা আসলে তাদের পণ্যগুলো সঠিকভাবে উৎপাদন করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারবে কিনা, সেই জায়গাগুলো নিয়ে কি আমরা ভেবেছি কিনা, সেই জায়গাটিতে আমরা আসবো। আমাদের আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। আকার নাকি সক্ষমতার বাজেটে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আকার নাকি সক্ষমতার বাজেট হতে যাচ্ছে এই নিয়ে আমরা আলোচনা করছিলাম ডক্টর কামরুজ্জামান কায়সার। আগামী অর্থ বছরের বাজেটে বিলাসবহুল পণ্যগুলোকে আসলে পণ্যের দাম বাড়ানোর আর উদ্যোগ নিয়েছে সরকার, সেটি আসলে যারা এই ধরনের পণ্য দেশে বসে উৎপাদন করছেন তাদের জন্য একটি বড় সুখবর হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই সেটা একটা সুখবর হবেই। আমি মনে করি যে বিলাস পণ্য বা ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য যে ধরনের আইটেমগুলো আসলে আমরা বাইরের উপর নির্ভরশীল ছিলাম, এগুলো যদি এখন দেশে উৎপাদিত হয় বা অ্যাসেম্বলিং হয়, এটা তো আমাদের জন্য অবশ্যই এক হলো আমরা মূল্য একটা বেনিফিট পাবো, কর্মসংস্থান বাড়বে, তার পাশাপাশি আমরা এখান থেকে অনেক আদার্স কিছু বেনিফিট আমাদের আসবে। তো এটা তো আমি মনে করি আরও বেশিভাবে উৎসাহিত করা উচিত। আমাদের দেশীয় ব্যবসায়ীরা কিন্তু প্রস্তুত আছে এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর আগেও কিন্তু আমি যেটা একটু আগে আমি আলোচনায় বললাম যে আমাদের অনেক ইন্টারন্যাশনাল কিছু বিনিয়োগকারী, স্যামসাংয়ের কথা যদি আমি বলি, তারপর যদি আমি হুন্দাইয়ের কথা বলি, বড় বড় মানে যারা কার ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু আমাদের দেশে আসার ব্যাপারে আগ্রহী। আমাদের কিন্তু একটা জিনিস এখন সুবিধাজনক অবস্থায় আমরা এসেছি, আমাদের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ওইদিকে আমাদের বন্দর একটা বেড়ে গিয়েছে, আগে ছিল 2টো বন্দর, এখন 3টা বন্দর, চট্টগ্রাম, তারপর আপনার এই মংলা এবং পায়রা বন্দরকে আমরা ইউজ করতে পারছি। তো এই বেনিফিটগুলোকে আমরা যদি মানে দেশীয় শিল্পের মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে যদি আমরা এগুলো থেকে অর্জন আমাদের না আসে তাহলে আমাদের তো ভবিষ্যৎ ভালো হবে না। তো আমি মনে করি এই বিষয়গুলোতে আমাদের দেশীয় কর্মসংস্থানের ক্ষেত্রে এই বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহের পাশাপাশি আমাদের বিলাস পণ্যগুলোকে নিরুৎসাহিত করতে হবে। থেকে কিন্তু যায় যে আসলে বিলাসবহুল পণ্য বলতে আমরা কি বুঝি, সেটা নিয়েও সেই সংজ্ঞা নিয়েও এক ধরনের আলোচনা। বিলাসবহুল পণ্য বলতে যেটা বললাম যে লাইট ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং বা আপনার আমাদের যে কনজিউমার যে প্রোডাক্টস আছে যেগুলো আমরা ব্যবহার করি, হাউসহোল্ড কিছু আইটেম আছে। বাজেট নিয়ে আলোচনা করছি, যারা একেবারে সাধারণ জনগণ আছেন তারা হয়তো এত বেশি গভীরভাবে চিন্তা করছেন না, তারা হয়তো ভাবছেন তারা যে ধরনের জিনিস কিনছেন সেগুলোর দাম বাড়ছে কিনা। একটু সাপ্লিমেন্ট করতে চাই যে আসলে আমাদের কিছু কিছু পণ্য যেগুলো আসলে এগুলো প্রয়োজন নেই এগুলো ইম্পোর্ট করার। আমরা এখন দেখেন একটা বিষয় যে ফলের সিজন আমাদের এটা, এখনো কিন্তু বাইরে থেকে আপনার আসে কি বলে আম ইম্পোর্ট করা হয়, তারপর আপেল ইম্পোর্ট করা হচ্ছে বা অন্যান্য আরো অনেক ফল ইম্পোর্ট করা হচ্ছে। কেন? এই ইয়েগুলো আমাদের এখন একটা ভরা মৌসুম, একটা ভরা ফলের মৌসুম, এই সময় তো আমাদের এমনিতেই আমাদের অনেক ফল বাজারে আছে, আমাদের এই দেশাত্মবোধটা আরো একটু জাগ্রত করতে হবে, খুবই প্রয়োজন। ডক্টর মাহফুজ কবির যে জায়গাটিতে ছিলাম, আসলে বিলাসবহুল পণ্য বলতে আসলে আমরা কি বুঝি সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনার জায়গা আছে। অনেকে হয়তো ভাবছেন যারা একেবারে সাধারণ জনগণ আছেন তারা হয়তো বাজেটের সময়টাতে অতটুকুই দেখছেন যে তিনি আসলে যে পণ্যটি ক্রয় করতে চাইছেন সেই পণ্যের দাম কমলো নাকি বাড়লো, সেই ধরনের পণ্যগুলো নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আসলে এটার সংজ্ঞা হচ্ছে কি যে যদি কোনো একটা পণ্যের দাম 100 ভাগ বাড়ে তাহলে 100 ভাগের বেশি যদি তার চাহিদা কমে
তাহলে সেটা হচ্ছে বিলাস পণ্য। এটা একটা অর্থনীতির সংজ্ঞা। তো আমাদের দেশে যে সমস্ত বিলাস পণ্য বলে আমরা যেগুলোকে বুঝি সেটা হলো যে সমস্ত গাড়ি রয়েছে, ফ্রিজ রয়েছে। ফ্রিজ অবশ্যই এখন মোটামুটি প্রয়োজনীয় মধ্যবিত্তরাই ব্যবহার করেন, কিন্তু গাড়িটাকে বিলাস পণ্য হিসেবে ধরি আমরা। এটি ছাড়া উচ্চ মূল্যের অন্য যে কোনো পণ্য বা বিলাস পণ্য যেগুলোর কথা আমরা ভাবি সেটা হচ্ছে ইম্পোর্টেড গুড। হ্যাঁ, তো এখন ইম্পোর্টেড গুডের যদি দেশীয় সাবস্টিটিউশন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন সেটাকে মানে ব্যবহার করাটাই ভালো, এবং যতটা সম্ভব মানে বিদেশি পণ্যগুলোকে অ্যাভয়েড করাটা সবচেয়ে উত্তম কাজ। এবং আসলে বিদেশি পণ্য যেগুলো আসলে খুব বেশি প্রয়োজন নেই, তো সেগুলোকে মূলত নিরুৎসাহিত করার জন্য সেগুলো ইলেকট্রনিক পণ্যের কথা বলছিলেন, সেগুলো কিন্তু এখন ম্যাক্সিমাম বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, এসি, ফ্রিজ এই ধরনের। সেটি আসলে সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা উৎপাদন করছেন তাদের পণ্য আমরা বেশি ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই এটা করা উচিত। তার কারণ এখন কিন্তু দেশীয় কোম্পানি রয়েছে, যেমন ওয়ালটন রয়েছে, বা ইভেন মোবাইল ফোন তৈরি করার ক্ষেত্রে সিম্ফনি ভালোভাবে কাজ করছে। এটি ছাড়াও অনেক মাল্টি ন্যাশনাল তারা কিন্তু দেশের ভিতরে অ্যাসেম্বলিং করছে, যার ফলে তারা কিন্তু অনেকটাই দেশি এখন। তো এখন আমি মনে করি যে সরাসরি বিদেশ থেকে আমদানি না করে এই ধরনের পণ্য দেশের ভিতরে যেগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো ব্যবহার করা উচিত। আর একটা কাজ আমাদের করা উচিত, সেটা হচ্ছে যে এই কার ইম্পোর্ট কম করে দেশের ভিতরে কিন্তু এখন ইলেকট্রিক কার তৈরি হচ্ছে, সেটাকে কিভাবে একটু এক্সপান্ড করা যায়, সেক্ষেত্রে যদি কিছু সুবিধা দেওয়া যায়। এবং গাড়ির উপরে আসলে একটি দাম বাড়ছে, সেই ধরনের একটা তো এখন দেশীয় যেহেতু ইলেকট্রনিক কার তৈরি হচ্ছে এবং ওইখানে কিন্তু ভ্যালু এডিশন অনেক হচ্ছে। তো আমি মনে করি যে সেইটাকে আরেকটু যদি সম্প্রসারণ করি আমরা, তাহলে সেক্ষেত্রে দেশের বাজারে যেমন একটা চাহিদা রয়েছে, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু এই কার বিদেশে রপ্তানি করতে পারবো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তো এইভাবে করে দেশের যে শিল্প কারখানা সেগুলোর যদি আমরা সক্ষমতা আরো বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করি, তাহলে সেক্ষেত্রে বিদেশের আমদানি নির্ভরতা সেটা কমবে, ডলার কম খরচ হবে, এবং একই সঙ্গে আমি মনে করি দেশের ভিতরে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের যে একটা অর্থনৈতিক উন্নতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগ সবই বাড়বে। এবং আপনি কর ছাড়ের কথা বলছিলেন, সরকার ইতিমধ্যে পোল্ট্রি এবং মৎস্য শিল্পে কর ছাড় প্রত্যাহারের উদ্যোগ নিয়েও কাজ করছে। কর ছাড়ের আসলে এই যে উদ্দেশ্য, সেটি আসলে দেশীয় শিল্পকে খানিকটা প্রতিযোগিতামূলক করবে কিনা, সেটি বাংলাদেশে যারা ব্যবসা করছেন, বিনিয়োগ করছেন তাদের জন্য এই প্রতিযোগিতা কতখানি সঠিক হতে যাচ্ছে? না, তা তো অবশ্যই। কর ছাড় যদি দেয়া হয় এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে তো অবশ্যই এটা সক্ষমতার একটা দিক আমি মনে করি। তো সেই ক্ষেত্রে ভাবতে হবে যে ইন্টারন্যাশনালি আমরা কতটুকু সক্ষমতায় আছি। আমাদের প্রতিযোগী দেশ যারা আছে তারা কিন্তু এক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের কর ছাড়ের বিষয়ে কিন্তু তারা এগিয়ে এসেছে এবং তাদের রপ্তানিকারকরা তাদের উত্তরোত্তরভাবে তারা তাদের রপ্তানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেগুলোকে আমাদের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস তো আমাদের দরকার, যে আমাদের প্রতিযোগিতা কি কি কর ছাড় দিচ্ছে এবং আমরা এই কর ছাড়ের না পাওয়ার কারণে আমরা কি পিছিয়ে যাচ্ছি কিনা, এই অ্যানালাইসিসটা যদি আমরা করি তাহলে তো অবশ্যই আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ হব। আমি পাট শিল্প নিয়ে একটু কথা বললাম, যে আমরা যেখানে গোল্ডেন ফাইবার মেড ইন বাংলাদেশে একটা বিরাট ইমেজ ছিল সারা বিশ্বে, তো সেটা কেন হারিয়ে যাচ্ছে, কেন আমরা হারাবো? আমরা এখনও সারা বিশ্বের 80% পাট কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, অথচ আমাদের এই কাঁচা পাট কিন্তু ভারতে গিয়ে সেটা চলে যাচ্ছে বিদেশে ফিনিশ প্রোডাক্ট হিসেবে, তারা অনেক বড় রেভিনিউ নিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে একটু দেখতে হবে এবং এই কাঁচামাল নির্ভর যে অর্থনীতিকে আরো চাঙ্গা করতে হবে। কারণ আমরা বৈদেশিক নির্ভরতার উপরে আর এই যে আমাদের যে তৈরি পোশাক শিল্প, সেটাকে নিয়ে আমাদের সারা জীবন ভাবলে তো হবে না। কারণ এটা যদি কখনো ফল করে তাহলে কিন্তু আমাদের দেশীয় অর্থনীতির বিরাট বড় চাপে পড়বে। অবশ্যই আমাদের পণ্য বহুমুখীকরণ বা ডাইভার্সিফিকেশনের খুবই প্রয়োজন। এই কাঁচা পাট থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট করা, তারপর আপনার এই চামড়া শিল্প, তারপরে আপনার এই যে সিরামিক, ফার্মাসিউটিক্যালের কিন্তু একটা ভালো অবস্থা কিন্তু আমাদের দাঁড়িয়েছে। প্রায় আপনার 80-90টা কান্ট্রিতে কিন্তু এখন আমাদের ফার্মাসিউটিক্যাল যাচ্ছে, ইভেন আমেরিকাতে আমাদের ওষুধ কিন্তু যাচ্ছে সেখানে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে আরও যদি একটু ভালোভাবে নার্সিং করি এবং করের বিষয়গুলো, বিশেষ করে কর্পোরেট ট্যাক্স অ্যান্ড আদার্স যে ইয়েগুলো মানে বিষয়গুলোকে যদি আমরা আরও একটু সরকার থেকে সহায়তা পাই, তাহলে অবশ্যই আমাদের এই শিল্প কিন্তু বুমিং হওয়ার মতো আমাদের সব ধরনের ফ্যাসিলিটিজ আছে। সেই জায়গাটি থেকে নিশ্চয়ই আমদানির উপরে আসলে এক ধরনের লাগাম টানার সিদ্ধান্ত প্রয়োজন কিনা এবং সেটি আসলে কতখানি আমাদেরকে সাহায্য করতে পারে, এই প্রশ্নের উত্তর নিব আমি। তবে আমাকে আরো একটি বিরতি নিতে হবে। দর্শক, আকার নাকি সক্ষমতার বাজেটে আরো একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমরা প্রশ্নের উত্তরটি নিতে চাই ডক্টর মাহফুজ কবির। যে জায়গাটিতে ছিলাম আসলে, এই যে আসলে আমরা সক্ষমতার কথা বলছি মেড ইন বাংলাদেশে, তখন আমদানি যখন আমরা কমাবো সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই। আমদানির উপর যদি আমাদের নির্ভরতা কমে আসে তখন দেশীয় পণ্যের উপর আমাদের নির্ভরতা বাড়বে কিনা? আসলে আমাদের ফিনিশ প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর আমদানিটা কমাতে হবে, এটা অবশ্যই কমাতে হবে। তার কারণ
নাইলে কিন্তু দেশীয় যে ইন্ডাস্ট্রি সেটা স্পেস পাবে না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে দেশীয় ইন্ডাস্ট্রির জন্য যে র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড এবং ক্যাপিটাল মেশিনারি এগুলোর আমদানিটা সুরক্ষিত রাখতে হবে, মানে এখানে আমদানিটা চালু রাখতে হবে। তবে আমাদের মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে এগুলোরও যাতে আমদানি কম হয় এবং দেশের ভিতরে যদি ক্যাপাসিটি পারে তো সেটার দিকে একটু নজর দিতে হবে। বিশেষ করে আমরা এই মুহূর্তে যে সমস্ত মেশিনারি বাইরে থেকে ইম্পোর্ট করছি, তো সেগুলো যদি আমাদের দেশের ভিতরে এফডিআই এর মাধ্যমে সেগুলো দিয়ে ম্যানুফ্যাকচার করি, তাহলে কিন্তু তখন যে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে এবং একই সঙ্গে আমাদের সেক্ষেত্রে যে দেশের সক্ষমতা সেটিও বাড়বে। জি দারুণ, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই এবং বাংলাদেশে আসলে দেশীয় শিল্পের আরো উন্নতি হোক। এবং আমরা যে এজেন্ডা নিয়ে আসলে কাজ করছি, যে এজেন্ডা নিয়ে আজকে আমরা কথা বলেছি মেড ইন বাংলাদেশ, সেই মেড ইন বাংলাদেশ শব্দটি বাংলাদেশকে আরো অনেকটা গর্বের জায়গায় নিয়ে যাক। ডক্টর মাহফুজ কবির এবং ডক্টর কামরুজ্জামান কায়সার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী বাজেট সক্ষমতার হয়ে উঠুক, শুধুই আকারের নয়, এবং দেশীয় পণ্য আরো সামনে এগিয়ে যাক। মেড ইন বাংলাদেশ আমাদের জন্য আরো বিশাল গর্ব বয়ে নিয়ে আসুক, এই প্রত্যাশা রেখে শেষ করতে চাই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।